পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে, একটা সিরিয়াস ডিজাস্টার হবে। অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে, এরপরে আবার এই পিআর, আমার বিশ্বাস জামাতে ইসলাম পিআর জিনিসটা বুঝেইনি ঠিক মতো। আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝিনি। আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে, যদি মনে করেন। আমি কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম। আমি ওই রকম চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা নিয়ে আলাপ করবো না। শীর্ষ নেতাকে ডাকেন, পিআর পদ্ধতি নিয়ে ডাকেন, আমি ডিবেট করতে, প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি। আমরা দেখছি যে জামাতে ইসলামী ধরেন পিয়ার নিয়ে কিন্তু একটা স্ট্রিক্ট অবস্থানে চলে গেছে, যে তারা কোর্টে যাবে, তারা এটা মানবে না ওইটা মানবে না। জামাতের সঙ্গে এনসিপিও অনেকটাই একমত। তো জামাত কি কোনো ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে? মানে ধরেন যে আপনি আমরা 96, 86 একটা ঘটনা দেখলাম। 91-তে বিএনপির সঙ্গে জোটবদ্ধ ছিলেন, 96-তে এসে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামলেন। গত 16 বছর ধরে একসঙ্গে আন্দোলন করলেন। বিএনপি জামাত একটা মানে প্রবাদ, মানে প্রেজ ওয়ার্ড হয়ে গেছিল না, যে আমাদের একটা ইয়ের মতো। তা এখন এসে দেখা গেল যে ইয়ের পরপরই দেখা গেল যে দুইজনের মধ্যে বিশাল দ্বন্দ্ব। তো মানে বিএনপি ভুল করছে, জামাত ভুল করছে, মানে এটা তো হওয়ার কথা ছিল না আর কি, না? যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা, এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল। হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে, কি মনে করেন আপনি? না, এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন। আপনি যদি পিআর এর প্রশ্নটা বলেন, পিআর প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে, এবং আমি পিআর ইস্যু নিয়ে 2টা এপিসোড অলরেডি করেছি। আমি আরেকটা এপিসোড রেডি করছিলাম, জাস্ট মায়া করে করিনি, কারণ এই এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি। কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম, তাহলে জামাত ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো। মানে পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে, একটা সিরিয়াস ডিজাস্টার হবে। অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে, এরপরে আবার এই পিআর একটা সিরিয়াস ডিজাস্টার হবে, মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে। হ্যাঁ, এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে, এক রোখা হয়ে যদি পিআর এর পক্ষে দাঁড়ায়, তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে, এক রোখা হয়ে এই পিআর এর বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে। হ্যাঁ, এবং আমার এপিসোড কিন্তু রেডি। আমার বিশ্বাস জামাত ইসলাম পিআর জিনিসটা বুঝেইনি ঠিক মতো। আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝিনি, এবং এই পিআর করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই। এটা এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম। এটা আমি বাদ দিলাম, এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম। ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনো ভাবে, কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে, বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে। এই বিষয়টা ওনারা বুঝতে পারতেছেন না। এত বিজ্ঞ রাজনৈতিক দল, ওনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না। আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে, যদি মনে করেন। আমি কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম। আমি ওই রকম চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা নিয়ে আলাপ করবো না। শীর্ষ নেতাকে ডাকেন, পিআর পদ্ধতি নিয়ে ডাকেন, আমি ডিবেট করতে, প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি। কিন্তু তাহলে জামাত কি আবার কোন ঐতিহাসিক ভুলের দিকে যাচ্ছে, যেটা 86-96-তে হয়েছে বা 71-এও? মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত, মানে কেমন যেন একটা রাইট টাইমে এসে রাইট ডিসিশন নেওয়া বা রাইট স্রোতের পক্ষে থাকা, মানে কেমন যেন তারা ইয়ে করে। এবারও কি এরকম কিছু হচ্ছে, ঐতিহাসিক কোনো ভুলের দিকে যাচ্ছে মনে করেন? মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই, এটা তো সব দলেরই তো ভুল থাকে, রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে। কিন্তু এই পিআর পদ্ধতি নিয়ে যদি মুলামুলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায়, আমি এটা মনে করবো যে এটা আরেকটা রাজনৈতিক ভুল হবে, বড় ধরনের রাজনৈতিক ভুল হবে, এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করবে, করতে বাধ্য হবে। কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যে দাঁড়াবে, সেটার দায় তো তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে। আর আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক। তা তো না। কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে, তাই না? কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 12% মানুষ বিএনপি কে ভোট দেবে, 10.5% মানুষ জামাত ইসলামীকে ভোট দেবে, 3%-এর মতো মানুষ এনসিপি কে ভোট দেবে, 7%-এর মতো মানুষ, 7.3%-এর মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আপনি সব ভোট যদি এক করেন, তাহলে দেখবেন যে 63% মানুষ এগুলো কোন রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নাই, তাদেরকে ভোট দিতে চায় না, ঠিক করেনি যে তাদেরকে ভোট। তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখায়? তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন এই 63% মানুষের? তাদের কথা তো শুনতে হবে। বুঝলাম যে মানে জামাত ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে, আমাদেরকে আপেলটা দেখাক। আমরা কথা বলি, আমরা তো জামাত ইসলামীর শত্রু না, আমরা বিএনপিরও শত্রু না।
তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক, আমরা একটু নেড়ে চেড়ে দেখি, একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ, মিষ্টি কিনা, কচকচে কিনা। তো আমি যেটা বলবো সেটাই করতে হবে। কেন? ওয়াই? জনগণের সাথে তো এনগেজ হতে হবে, আমাদেরকে বোঝাতে হবে তো। মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি, 73%, 63% মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি। তাদের সাথে এনগেজ হতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এমনকি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ, তাদের সাথে কথা বলুক। আপনি, আরে আমি, কনক, আমাদের তিনজনের সাথে কথা বললেও তো একটা সেকশন অফ পিপুলকে তারা কভার করতে পারে, পারে না? এখন এটা তারা বলতে পারে আপনারা কি রাজনৈতিক দল? মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার গ্যারান্টি কি? মানে আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম, আমাদের পাছায় লাথি দিয়ে পাবলিক চলে যেত, পরের দিন চলে যেত। ওটা এমনিতেই দেখা যায়, আমাদের ভিডিওর ভিউয়ে দেখা যায়, আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায়, আমার ফেসবুকের লেখায় দেখা যায়। পাবলিক এমনি দেখাই দিত যে আমরা এদেরকে চাই না, এদেরকে পছন্দ করি না, আমরা এদের সাথে নাই। পাবলিক বলে দিত। কারোর মনে না হইলে এটা সরাসরি বলুক, তারপরে দেখা যাবে না। হ্যাঁ, সেটাই। না, এখানে ধরেন এই জরিপটা কিন্তু একটা আরেকটা জিনিস ইন্ডিকেট করছে যে একটা সময় ছিল না যে এবার ধানের শীষের জোয়ার, এবার দাঁড়িপাল্লার জোয়ার, এবার নৌকার জোয়ার, অর্থাৎ মার্কা থেকে মানুষের মন সরে গেছে কিন্তু, নট একদম মার্কা। একদম পুরোপুরি এটা কিন্তু পুরোপুরি। তো মানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও চিন্তা করার বিষয় আছে। কিন্তু এই মুহূর্তে ধরেন বিএনপি, জামাত, এনসিপি এই যে এতদিন ঐক্যবদ্ধ থেকে হঠাৎ করে তারা কেন এত বিভাজিত হয়ে পড়লো, এটাও কিন্তু একটা মানে প্রশ্ন জনগণের কাছে।